আর্টিকেল পাচ্ছি, তাহলে আর্টিকেল যেহেতু পাচ্ছি তাহলে আর্টিকেলের পরে এবং হলো প্রিপজিশন, অর্থাৎ আর্টিকেল এবং হলো প্রিপজিশনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি? নাউন। মনে থাকবে? এখন ওয়ার্নিং এর উপরে কি কোনো লেখা ছিল যে আমি নাউন ভাইয়া? না, আমরা অলওয়েজ ট্রাই করব ভার্বের না যে কোনো শব্দের পজিশন দেখা পার্টস অফ স্পিচ নির্ণয় করার। বুঝতে পারছো? দেখো এটা কিন্তু 49তম বিসিএস আসছে, দ্যাট ডাজন্ট মিন তোমাদের ভর্তি পরীক্ষা আসে না। এরকমের প্রশ্ন অনেক তোমাদের ভর্তি পরীক্ষায় আসছে। বুঝতে পারছো? তোমাদের এখানে আমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমাদের এখানে সাজেশন দিয়ে দিয়েছি। তো এই সাজেশন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য না, মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ আমি তোমার টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিব, যে সাজেশন থেকে তোমরা প্রতিটা ইউনিভার্সিটিতে তোমরা 80% মার্ক পাবা ইনশাআল্লাহ, এইটুকু তোমাদেরকে আমি কনফার্ম করি। আর একটা বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয় তুমি যদি 80% মার্ক পাও তার মানে তুমি ওই বিশ্ববিদ্যালয়ের জন্য টপ রেজাল্ট করবা। টপ কত পর্যন্ত? টপ 20 বলবো না, টপ 10 এর ভিতরে থাকবা যদি 80% মার্ক পাও। এখন তোমরা যদি যারা প্রিপারেশন নিতে চাও, মনে করো যে 100% সিলেবাস, মানে সব প্রিপারেশন নিতে হবে, সব টপিক পারতে হবে, তার মানে কি প্রতিটি ইউনিভার্সিটির জন্য সব টপিক কি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ না। আমি তোমাদেরকে এখানে যে টপিকগুলো বলে দিচ্ছি তোমরা একটু কাইন্ডলি এগুলো সুন্দর করে পড়ে নেবা। আমি আবার একটু রিকল করে দিই, এখানে তোমরা কোথা থেকে পড়বা সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হলো ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। বাংলা প্রথম পত্র এবং ব্যাকরণ মুখস্থ অংশ, তোমরা সবাই জানো প্রশ্ন আসবে। তো বাংলা প্রথম পত্রের জন্য আমরা বইকে ফলো করার ট্রাই করব। তোমরা যারা কোচিং করো, এখানে অনেকে আছো কোচিং করো, তোমাদের আমি একটা জিনিস বলি ভাইয়া, কোচিং এর তাবিজ পরে চান্স পাওয়ার এই ধান্দা বাদ দাও, মাথার থেকে এই জিনিসটা বাদ দাও ভাইয়া। কোচিং এ যদি তোমাকে চান্স পাইতে পারতো, কোচিং এর তাবিজ যদি তোমাকে চান্স পাইতে পারতো, তাহলে কোচিং থেকে 99.99% স্টুডেন্ট ফেল করতো না। ওই যে দেখো যে ওই মক কোচিং থেকে ফার্স্ট হয়েছে, মক কোচিং থেকে ফার্স্ট হয়েছে, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি কথা। বুঝতে পারছো? প্রত্যেকটা স্টুডেন্টের যারা চান্স পায় তাদের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। তো কোচিং এর শিট বা কোচিং এর যে বই, এগুলো মানে বাইবেল হিসেবে ধরে নেবে না বা কোরআন হিসেবে ধরে নেবে না। অলওয়েজ ট্রাই করবা মূল বইটা। এই বাংলা প্রথম পত্র বই কিভাবে পড়বা আমার ওই চ্যানেলে এডমিশন ডাইজেস্ট লিখে সার্চ দিলে পেয়ে যাবো, ওখানে বলে দিছি। এবং ব্যাকরণ অংশ দেখো, এইগুলো ব্যাকরণের সিলেক্টেড টপিক আমি দিয়ে দিছি। দেখো তোমাদের এখানে 6 থেকে 11টা প্রশ্ন, অর্থাৎ বাংলাতে আমাদের যে 28টা প্রশ্ন আসবে, সেই 28টা প্রশ্নের ভিতরে 6 থেকে মিনিমাম 6টা আসে, উপরে 11টা পর্যন্ত প্রশ্ন আসছে। তাহলে যদি গড় হিসেব করি তার মানে গড়ে 8 থেকে 9টা প্রশ্ন প্রতি বছরই আমাদের ফার্স্ট পার্ট, সেকেন্ড আর হলো সহপাঠ, মানে গদ্য পদ্য এবং হলো সহপাঠ থেকে চলে আসে। আরেকটা বিষয় বলে দিই তোমাদের, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো নোট ডাউন করে রাখো ভাইয়া, কথাগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আরেকটা বিষয় হলো তোমরা সহপাঠ কি পড়বা, সহপাঠের আমি বারবার বলতেছি সহপাঠের নাটক উপন্যাস ওই যে বই থেকে হুবহু কিচ্ছু পড়ার দরকার নেই, ওগুলো চ্যাপ্টার বাদ। শুধু পড়বা কি, ধরো উপন্যাস যে লিখছে উপন্যাসিকের জীবনী পড়বা, ঠিক আছে? কি পড়বা? তার জীবনীটা। তার জীবনীটা বলতে তিনি কোথায় জন্মগ্রহণ করছেন, তার তিনি কোথায় মানে বসবাস করেন, বা তিনি পেশায় কি ছিলেন, তার মানে কোনো সাহিত্যকর্ম ছিল কিনা, অর্থাৎ তার মানে নাটক কয়টা নাটক রচনা করছে বা উপন্যাস কয়টা, এই টাইপের বিষয়। বুঝতে পারছো? ওইগুলো মুখস্থ রাখবা। তুমি কোথায় কত বছর বয়সে মারা গেছে বা কিভাবে মারা গেছে, যদি স্পেশাল কিছু থাকে, যেমন অনেকে দুর্ঘটনায় মারা গেছে কিংবা অনেকে যুদ্ধ অবস্থায় মারা গেছে, যদি এরকম কিছু স্পেশালি থাকে তাহলে যুক্ত ওইগুলো করবা। আর হলো ওই যে নাটকের পরিচিতি, উপন্যাসের পরিচিতি, অর্থাৎ যেটাকে আমরা পাঠ পরিচিতি বলি, ওইটা পড়বা। আর হলো ওই নাটক বা উপন্যাস থেকে যে শব্দার্থগুলো আসছে ওই শব্দার্থগুলো। এর বাইরে কি পড়বা ভাইয়া, তোমরা যে বইটা কিনছো, হয় অভিযাত্রী কিনছো, নয়তো বিচিত্রে কিনছো, এটসেট্রা যে যেটা বই কিনছো, ওই বইতে দেখবা বিগত সালের প্রশ্ন দেওয়া আছে। ওই বিগত সালের প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ওই প্রতিটা প্রশ্ন তোমরা কি করবা, প্রতিটা প্রশ্ন মুখস্থ করে ফেলবা, মানে একবার খেয়ে ফেলবা। বুঝতে পারছো? তো এইগুলো আমি বারবার বলি, এটা শুধু রাজশাহীর কথা না, মানে সব বিশ্ববিদ্যালয়ের জন্য এইভাবে পড়তে হবে। তো এখানে আমি টপিক দিয়ে দিয়েছি তোমাদের, আমি গ্রুপে এই সিলেবাস মানে সাজেশনটা আমি দিয়ে দেবো, যাদের প্রয়োজন আমাকে নক দিও। তো এইটা হলো কবি পরিচিতি, সাহিত্যকরণ কোথা থেকে প্রশ্ন আসে সব আমি সাজেশন দিয়ে দিয়েছি। এখানে ব্যাকরণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 16টা টপিক দিছি। এই 16টা টপিকই গুরুত্বপূর্ণ, এবং এখানে আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং হলো ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস আমি কিন্তু সিলেক্ট করে দিছি। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো মাথায় রাখবা, কারণ লেস ইম্পর্টেন্ট অলওয়েজ আমি ট্রাই করি তোমাদের জন্য যে সাজেশনগুলো করবা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হলো কি ভাইয়া, ইম্পর্টেন্ট, আরেকটা কি লেস ইম্পর্টেন্ট, মানে এল আই, আরেকটা হলো আই, আরেকটা হলো এম আই, মানে মোস্ট ইম্পর্টেন্ট আইতে ইম্পর্টেন্ট আর এল আই লেস ইম্পর্টেন্ট। আমরা সব সময় লেস ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো বাদ, ওগুলো পড়ার দরকার নাই। অর্থাৎ তোমরা অলওয়েজ ট্রাই করবা মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট, 3 স্টার এবং 2 স্টার এই জিনিসগুলোকে ফোকাস করা। তোমার কাজ হলো এই যে সাজেশন দিছি এই সাজেশনের টপিকগুলো তোমার নিশ্চিন্তে সম্পূর্ণভাবে শেষ করা। এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই ভাইয়া। এর বাইরে যারা পড়ার চিন্তা ভাবনা করো যে আমার সবগুলো লাগবে, এই যে গ্রামার পার্টটা দিছি, দেখো গ্রামার পার্ট মাত্র 11টা টপিক দিছি। এই 11টা টপিক যদি শেষ করতে পারো, তুমি গ্রামারে যে কটা প্রশ্ন
আসবে। আবার বলতেছি গ্রামার অংশ থেকে তুমি 99% কমন পাবা, এর বাইরে মানে কম পাবা না, বুঝতে পারছো? এখন তোমরা যারা পড়তে চাও যে ভাই আমার সব পড়া লাগবে, তারা আসলে যাই মারা খাও। ভাইয়া আমি তোমাদেরকে এইটুকু ইনশিওর দিছি বিকজ আমি গ্রামারে 28টা কোশ্চেনের ভিতর 26টা কোশ্চেন রাইট করছি। তো আমি তোমাদের এইটুকু ইনশিওর দিতে পারি, আমি ওই জিনিসটা জানি, এবং গত 4 বছর ধরে তোমাদের পড়াচ্ছি। আমি প্রতি বছর যে সাজেশন দিচ্ছি ওই সাজেশন থেকে 90+% কমন পাচ্ছে পোলাপানে। এখন তুমি কমন পাচ্ছ, মানে তুমি যদি প্র্যাকটিস না করে এগুলো, তুমি যদি না শেখো এগুলো, তাহলে তো সমস্যা। তো এই জিনিসগুলো বলে দিচ্ছি। তারপর কোথা থেকে এই যে ভোকাবুলারি টাইপের ভোকাবুলারিগুলো কিন্তু আবার বলে দিচ্ছি, যে ভোকাবুলারি লাস্ট মুহূর্তে এই জন্য বলে দিচ্ছি, ভোকাবুলারিগুলো বিগত সালের প্রশ্ন। তোমরা যদি আনলকিং ভোকাবুলারি কেউ বইটা কিনে থাকো, ওই বই থেকে পড়বা, এবং অবশ্যই অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো ফোকাস করা ট্রাই করবো। অথবা আমি নিজে আনলকিং ভোকাবুলারি পড়িনি, কারণ এবছর বের হয়েছে আনলকিং ভোকাবুলারি। এর বাইরে তোমরা যারা মাস্টার অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা কিনছো, এই বইতে বিগত সালের যে প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন কারেক্ট স্পেলিং বলতে পারো, ইডিয়মস এন্ড ফ্রেজ বলতে পারো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারো, ভোকাবুলারি বলতে পারো, এইগুলো তোমরা কোথা থেকে পড়বা? ওই জায়গা থেকে বিগত সালের প্রশ্নগুলো। একটা কিছু নতুন পড়ার দরকার নেই। ভোকাবুলারি অলওয়েজ বিসিএস, জব, অন্যান্য যে মানে ভার্সিটি আছে সব, এগুলো সব বিগত সালের প্রশ্ন পড়বা। একটা কিছু নতুন পড়ার দরকার নেই, তবে একটু ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবা ওই বইতে যেভাবে দেওয়া আছে। এখন ভোকাবুলারি ভাইয়া এটা বলতে পারো যে ভোকাবুলারি ভুলে যাচ্ছি। ভাইয়া ভোকাবুলারি জিনিসটাই ভোলার জিনিস, ভোকাবুলারি জিনিসটা মানে জানার জিনিস। ভোকাবুলারি জিনিসটা তোমার ওই যে সূরা ফাতিহার মতো মানে মুখস্থ থাকবে না, বুঝতে পারছো? তবে যে ভোকাবুলারি পড়ে সে পারে, সে জানে, সে ভর্তি পরীক্ষায় এডমিশনে সে কমন পায়। যে ভোকাবুলারি পড়ে না, সে পারে না, সে জানে না, ভোকাবুলারি কমনও পায় না। তার মানে কি ভাইয়া? যে পারে সে ভুলবে, যে পড়ে সে ভুলবে, দ্যাটস ইট। এটা হলো সহজ হিসাব। তুমি পড়বা না, তোমার ভোলারও কোনো ওয়ে নাই। তোমার কাছে 5,000 টাকা থাকলে তুমি দান করতে পারবা, তোমার কাছে 5,000 টাকাই নেই, তুমি দান করবে কোথা থেকে? এটা যদি বুঝো তাহলে ভোকাবুলারি পড়বা। ভোকাবুলারি কোথা থেকে পড়বা? আবার বলছি যে বিগত সালের প্রশ্নগুলো। আর এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো টপিকগুলো দিয়ে দিয়েছি। সাধারণ জ্ঞান সাম্প্রতিক থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 4 থেকে 5টা, তবে 6-7টাও চলে আসতে পারে, আবার মিনিমাম 4টা আসে। তো এইগুলো ভালো করে পড়বা। সাম্প্রতিক কোথা থেকে পড়বা? কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারো, যে 50টা এমসিকিউ আছে ওখান থেকে। তবে আমি তোমাদেরকে বলবো সাম্প্রতিক ক্যাপসুল নামে একটা বই আছে, যে জোবার সিরিজের, ওই জোবার প্রতি মাসে বের হয়। তো ওই সাম্প্রতিক ক্যাপসুল বইটা কিনবা, 30 টাকা করে প্রতি মাসে বের হয়। ওইটা কিনলে ওইটার জন্য এনাফ, আর কিচ্ছু করার দরকার নেই। এই টপিকগুলো দিয়ে দিয়েছে, এই টপিকগুলো বই থেকে সুন্দর করে বের করে দেখবা সব ছোট ছোট টপিক। এইগুলা মানে টুটস্থ করবা। কি পড়বা? সাধারণ জ্ঞানের সব বিগত সালের প্রশ্নগুলো সব আগে মুখস্থ করবা, বিগত সালের প্রশ্ন, বিসিএস এর জব পরীক্ষা থেকে শুরু করে তোমার বিশ্ববিদ্যালয় সব। তারপর তুমি নতুন পড়া পড়বা। এরপর আসি এক্সট্রা ইনফরমেশন, এইটা ভালো করে পড়বা। রাবি প্রশ্ন ব্যাংক, কারো যদি প্রশ্ন ব্যাংক পড়া না থাকে তাহলে সমস্যা, রাবি প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে পড়বা। যদি পানকরি প্রশ্ন ব্যাংকটা সব থেকে ভালো, পানকরি ছাড়া এখন অনেক প্রশ্ন ব্যাংক আছে, যার কাছে যেটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের প্রশ্ন ব্যাংকটা সুন্দর করে পড়বা। এছাড়া বিসিএস প্রশ্ন ব্যাংক পড়বা। বিসিএস প্রশ্ন ব্যাংক কি কি পড়বা? বিসিএস এর আমার এডমিশন ডাইজেস্ট নামে একটা চ্যানেল আছে ইউটিউব, তোমরা ওই চ্যানেলে মানে এডমিশন, আমি বানানটা লিখে দিচ্ছি, ADMISSION, এডমিশন ডাইজেস্ট, DIGEST ডাইজেস্ট লিখে সার্চ দাও। ওইখানে মানে বিসিএস প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বা 7 মিনিটে আমি সুন্দর করে বলে দিছি। তো ওইটা এই হলো বিষয়। এই বাহিরে ভাই এইগুলো যদি তোমরা এই যে কয়দিন সময় আছে, যদি এই কটা তোমরা 2 থেকে 3 বার রিভিশন দিতে পারো, তোমাদের আমি এইটুকু ইনশিওর করি ভাইয়া, তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ চান্স ঠেকাইতে পারবে না। এবার আসি আমরা অন্যান্য বিষয়, যেটা বললাম প্র্যাকটিসের বিষয়। আমরা প্র্যাকটিস করব এবং আমরা রুলস শিখবো, সবকিছু শিখবো, আমাদের জন্য আর কোনো সমস্যা যেন না হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই আমার কথাগুলো। জি ভাইয়া। কারো বুঝতে সমস্যা হচ্ছে? না ভাইয়া। এখন তোমরা ভাইয়া এর সাজেশন দেওয়ার পরও যদি চিল্লাফাল্লা করা লাগে যে ভাইয়া কোথা থেকে পড়বো, কি পড়বো, তাহলে আমি আর কিছু বলার নাই। কারণ তোমাদেরকে আমি এইটুকু বললাম যে গ্যারান্টি দেওয়া যেখানে, তারপরও তোমাদের যদি মনে হয় যে না ভাইয়া আমার আরো দরকার, তাহলে প্লিজ এখানে আমি কিচ্ছু বলার নাই, তোমরা আরো সাজেশন মানে যা মনে হচ্ছে তাই পড়ো ভাই। মানে মেইন বিষয়টা হলো তোমার রিভিশন দেওয়া। প্রত্যেকটা স্টুডেন্টই পড়ে, এটা মাথায় রাখবা। কিন্তু চান্স পায় কারা? যারা রিভিশন দেয় বারবার, এইটা মাথায় রাখবা। যে একই বই পড়ে কেউ চান্স পায়, একই বই পড়ে কেউ ফেল করে। এই জিনিসটা যদি বুঝো তাহলে আর কিচ্ছু বলার দরকার হবে না আমার। তো দেখো আমরা নাউনে আসি। নাউনের এখন প্রকার, কয় প্রকার, কিভাবে আসছে, এইগুলো আমরা শেখার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমরা যেটা শিখবো, এটা কিন্তু আমি যে ইউনিভার্সিটির জন্য আমি বলতেছি, আমি যেগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ এই কমন টপিকগুলো আমি শেখাচ্ছি। আবার বলতেছি যে টপিকগুলো আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো। এখন আরেকটা বিষয় তোমাদের বলে দিই, তোমাদের এইখানে আমি দেখো 40 ডেজ চ্যালেঞ্জের একটা রুটিন আছে। ওই রুটিন অনুযায়ী যারা যদি ফলো করো 40 ডেজ, আর একটা হলো 25 ডেজ, যেটা তোমার
25 ডেজ হলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই মুহূর্তে, আর 40 ডেজ চ্যালেঞ্জ এটা হলো তোমার অল ইউনিভার্সিটি। তো এটা যদি কেউ ফলো করে পড়ো রুটিন ওয়াইজ দৈনিক পড়া দিয়ে দেবো এবং ওই অনুযায়ী পরীক্ষা হবে আমাদের। তো তাহলে তোমরা এই টপিকগুলো টোটালি শেষ করতে পারবা এবং তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবা। ভালো মানেই তোমার কনফিডেন্স পাবা সবকিছু। আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের রুটিনটা। হ্যাঁ, ওই এটা হলো 25 ডেজের রুটিন। আমি তোমাদের দৈনিক পড়া দিয়ে দেবো, ওই পড়াটা কমপ্লিট করবা। ধরো এই যে ডে 1 এর পড়া, এই যে ডে 1 এর পড়া আমি সুন্দর করে ডে 1 এর পড়া তোমরা সুন্দর করে ফলো করে, যেমন ডে 1 এ কি পড়তে হবে, আমার যদি 10 ঘন্টা লাগে 10 ঘন্টা, 12 ঘন্টা লাগুক আর 8 ঘন্টা লাগুক, যে কয় ঘন্টা লাগুক আমার ওটা টাইম ফ্যাক্ট না। কি কি পড়তে হবে ডে 1 এর, মানে আগামীকালকে ধরো ডে 1 শুরু হচ্ছে সাপোজ, জাস্ট ফর এক্সাম্পল, তাহলে তোমার কাজ হলো অপরিচিতা। অপরিচিতা গল্পটা বের করে মেইন বইটা পড়ার আগে বিগত সালের প্রশ্ন পড়বা, দেন বিগত সালের প্রশ্ন পড়ার পরে মেইন বইটা আপাতত অবশ্যই আমি মনে করি পড়া হয়েছে, তোমাদের রিভিশন দেওয়ার চেষ্টা করবা যে কি কি বিষয়। মেইন বুকটা না পড়ে এখন মনে করো মেইন বিষয়টা হলো মাথায় রাখবা যে ভোকাবুলারি মেইন বুক থেকে, আর পাঠ পরিস্থিতি অবশ্যই পাঠ পরিস্থিতি কোথা থেকে নেওয়া হয়েছে, কত সালে নেওয়া হয়েছে, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন কবিতা থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এইগুলো ভালো করে মুখস্থ রাখবা। আবার আরেকটা বিষয় হলো তোমার ওই পাঠ দ্বারা আসলে বিষয়বস্তু কি বুঝাইছে এই বিষয়টা একটু ভালো করে মাথায় রাখবা। যেমন অপরিচিতার মূল ভাবটা কি এই কবিতা মানে লেখক গল্পের, এই জিনিসটা কিন্তু পাঠ পরিস্থিতিতে লেখা আছে। আরেকটা বিষয় হলো শব্দার্থ, এই শব্দার্থগুলো পড়বা। আরেকটা বিষয় হলো তোমার পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, কবি পরিচিতি বা লেখক পরিচিতি। এরা কাব্যগ্রন্থ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ আছে, গল্পগ্রন্থ আছে, এগুলো মুখস্থ রাখবা। টেকনিক্যালি শর্টকাটে চেষ্টা করবা মুখস্থ রাখার। তো বিগত সালের প্রশ্ন দেখবা, মানে বিগত সালের প্রশ্ন যা আসছে সব টুটস্থ, নো টপিক, মানে কোনো বাদদাত নাই যে বিগত সালের প্রশ্ন আসছে ওগুলো ইম্পর্টেন্ট ছিল দেখে আসছে, ওগুলো ইম্পর্টেন্ট বিদায় এখনো আছে এবং ইম্পর্টেন্ট বিদায় তোমাদের জন্য আসবে। সো বি কেয়ারফুল এবং অবশ্যই অবশ্যই তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবা। তারপর দেখো শব্দের শ্রেণী, মানে কোনটা কোন দেশের শব্দ, লুঙ্গি কোন দেশের শব্দ, তারপর যদি বলি আদালত কোন দেশের শব্দ, এই টপিকগুলো ফার্সি না মানে আরবি, এইগুলো খুব ভালো করে মুখস্থ করবা। এখান থেকে রাজশাহী না শুধু ঢাকা রাজশাহী মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে এবং 3 স্টার। এটা আমি আবারও বলতেছি, আমার এই যে সাজানো এটা এই যে 25 দিনের এটা টোটালি ঢাবিকে কেন্দ্র করে এটা, আর আমাদের যে 24-40 দিনের ওটা হলো টোটালি ঢাবি সহ মানে অন্যান্য ইউনিভার্সিটিকে টার্গেট করে, মানে অল ইউনিভার্সিটি, যেটার জন্য আমরা ফোকাস করব। তো এই 40 দিনের এটা আমি এখন এখানে পাচ্ছি না, তবে আছে কোনো একটা ফাইলে, তো ওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপে। তো আমরা আপাতত এখন যেটা হ্যাঁ তোমাদের দিয়ে দিছি অনেকেরই। তো দেখো নাউন, আমাদের নাউন থেকে প্রশ্ন আসে কিভাবে আমি প্র্যাকটিস করাবো উইথ এক্সাম্পল এবং হলো তোমাদের রুলস, তোমরা খাতায় নোট ডাউন করবা অবশ্যই। আমি আবার বলতেছি খাতায় রুলসটা নোট ডাউন করবা, শর্টকাটটা দেখো। এইখানে বলছে দা ওয়ার্নিং, এটা একটু দেখতে পাচ্ছ তোমরা, এই স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 নাম্বার প্রশ্নটা দেখো, দা ওয়ার্নিং। এখানে বলছে কি দা ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিপ আর্টস হেয়ার ওয়ার্নিং। এখানে জাস্ট বলছে যে এখানে ওয়ার্নিং কোন পার্টস অফ স্পিচ এটাকে ফোকাস করছে। তো দেখো আমরা কিভাবে বুঝবো যে এটা কোন পার্টস অফ স্পিচ, এই যে ওয়ার্নিং এর উপরে কি লেখা আছে যে আমি অমুক পার্টস অফ স্পিচ, দেখো তো ভাইয়া এই ওয়ার্নিং এ কি লেখা আছে বলো যে আমি অমুক পার্টস অফ স্পিচ, লেখা নাই। তোমরা অ্যানসারের দিকে যাইও না, পরে যাও। জাস্ট একটা জিনিস মাথায় রাখবো, শর্টকাটটা কি দেখো, প্রথমত ওয়ার্নিং আমরা কি জিরান্ড এবং পার্টিসিপল এই জিনিস চ্যাপ্টার দুটো শিখছি, আমরা জাস্ট অ্যানসার দেবা শিখছি কিনা বলো। জিরান্ড এন্ড পার্টিসিপল, জি ভাইয়া, জিরান্ড এন্ড পার্টিসিপল দুইটাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। তো মেইন যে বিষয়টা এখানে বলছে দেখো দা ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিপ আর্টস হেয়ার ওয়ার্নিং কি, এখানে চারটেই কি ভাইয়া দেখো, চারটে অপশনে চারটে কি পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, নাউন আছে। এখন আমি এটাকে কোন পার্টস অফ স্পিচ নেব, শর্টকাটটা লেখো এখানে। শর্টকাটটা হলো আর্টিকেল, প্রিপোজিশন, প্রিপোজিশনটা এখান থেকে আমি করি একটু দাঁড়াও, কি বলছি, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হলো তোমার ডিটারমিনার প্লাস ওয়ার্ড, শর্টকাটটা লিখে রাখো, প্লাস এইখানে যদি আমি প্রিপোজিশন পাই অথবা ভার্ব পাই অথবা কি পাই অ্যাডভার্ব পাই, তাহলে এই যে ওয়ার্ডটা আছে, যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হবে, নাউন হবে। বুঝতে পারছো কি বলছি, আর্টিকেল এ দ্বারা আর্টিকেল বুঝাচ্ছি, তোমরা একটু সম্পূর্ণ লিখে রেখো। আর্টিকেল পি এ পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ কি আমাকে বলতে পারো কেউ? ভাই যে মাই আওয়ার, এক্স্যাক্টলি, প্রোনাউনের 3 নাম্বার ফর্মটা, প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের 3 নাম্বার ফর্মটা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা হলো পসেসিভ প্রোনাউন। আই, উই, আই, মি, মাই, মাইন, উই, আজ, আওয়ার, আওয়ার্স। তাহলে এই যে 3 নাম্বার সিরিয়ালটা, আই, আর এটা কি ভাইয়া, মি,
আরটা কি আওয়ার। my তাহলে এই যে 3 নাম্বার যেটা 3 নাম্বারটা হলো তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভ কখনোই খালি বসে না, মাথা রাখবা। পসেসিভ অ্যাডজেক্টিভ যদি কোনো সেন্টেন্সে বসে অবশ্যই একটা নাউন নিয়ে বসবে, মনে থাকবে। তো দেখো যেটা জি বলতেছিলাম ভাইয়া সেটা হলো, এটা একটু মুছে দেই এখন। তাহলে আচ্ছা তোমরা এইটা লিখছো, রুলসটা লিখছো, শর্টকাটটা ভাইয়া, যে ভাইয়া ভাইয়া ওয়ার্ডের পর পিতে কি লিখছেন ভার্বের আগে ওই জায়গায়? এটা পি দ্বারা প্রিপোজিশন, বি দ্বারা ও ভার্ব, আর এডি মানে অ্যাডভার্ব। তো এইখানে আমরা জাস্ট এখন যদি এক্সাম্পলটা দেখি, জাস্ট একটু দেখো তো ভাইয়া, আমি একটু মুছে দিচ্ছি, তোমরা একটু এক্সাম্পলটা দেখো। তো এখানে বলছে কি, দেখো ওয়ার্নিং আছে, দেখো তো এই ওয়ার্নিংটার পূর্বে কি আছে দেখো তো ভাইয়া, দি আছে। তাহলে দি একটা কি আর্টিকেল বলো, আর্টিকেল। দি একটা কি আর্টিকেল আর্টিকেল। তাহলে আর্টিকেল আর্টিকেল, এই যে আর্টিকেলটা পাচ্ছি আমরা, দেখো আমি একটু মুছে দিচ্ছি, এখানে ডিস্টার্ব হচ্ছে, আমি এই ফাইলে দেখাচ্ছি তোমাদেরকে একটু। এই যে আমরা পাচ্ছি কি ভাই, দেখো ওয়ার্নিং, তাহলে ওয়ার্নিং এর পূর্বে কি পাচ্ছি, আর্টিকেল পাচ্ছি। তাহলে আর্টিকেল যেহেতু পাচ্ছি, তাহলে আর্টিকেলের পরে এবং হলো প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং হলো প্রিপোজিশনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডটা কি, নাউন। নাউন মনে থাকবে। এখন ওয়ার্নিং এর উপরে কি কোনো লেখা জি ছিল যে ভাইয়া আমি নাউন ভাইয়া? না, আমরা অলওয়েজ ট্রাই না করব ভাইয়া ভার্বের না, যে কোনো শব্দের পজিশন দেখা পার্টস অফ স্পিচ নির্ণয় করার, বুঝতে পারছো? দেখো এটা কিন্তু 49তম জি বিসিএস ভাইয়া আসছে, দ্যাট ডাজন্ট মিন তোমাদের ভর্তি পরীক্ষা আসে না, এরকমের প্রশ্ন অনেক তোমাদের ভর্তি পরীক্ষায় আসছে, বুঝতে পারছো? এবার আমরা একটু আসি যে আরো উদাহরণ দেখি, আমরা এখানে উদাহরণ আমরা নিচে পাবো, অনেকগুলো উদাহরণ পাবো, সেগুলো আমরা আসি। দেখো ফাইন্ড আউট যেগুলোর দরকার নাই, আমরা পজিশনার দেখবো, পজিশনগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ ভর্তি পরীক্ষায় পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এইখানে আমরা একবার উপরে চলে যাই, আমরা ওখান থেকে পজিশন অফ পার্টস অফ স্পিচ বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে চলে যাই, ওখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে এবং ওইগুলোই শিখবা। জাস্ট এই দেখো, সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, দিস ইজ দ্য মেইন টপিক অফ পার্টস অফ স্পিচের, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো দেখো এখানে কি বলছি ভাইয়া, দ্য সান ওয়েন্ট ডাউন। ডাউন কোন পার্টস অফ স্পিচ? এখন ডাউনে কি লেখা আছে যে আমি অমুক পার্টস অফ স্পিচ, বলো তো ভাইয়া? না ভাইয়া তাহলে আমরা কিভাবে বের করব? সবাই অ্যান্সার দাও, কিভাবে বের করব? পজিশন দেখে পজিশন দেখে, তাই না? পজিশন অনুযায়ী কিভাবে? পজিশন দেখে। তাহলে দেখো ডাউন এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা ডাউন ছোটবেলা থেকে জানি যে একটা প্রিপজিশন, তাই না? ডাউন বা অ্যাবভ, এগুলো দেখলেই তো বুঝতে পারি প্রিপজিশন। বাট দেখো জি আমি ভাইয়া তোমাদের শর্টকাটটা বলে দিই, ইন্ট্রানজিটিভ ভার্ব। কি বলছি ভাইয়া? ইন্ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব ভার্ব, এরপর প্রিপজিশন, প্লাস যদি ফুল স্টপ থাকে অথবা সেন্টেন্সটা সমাপ্তি, ফুল স্টপ দেয় তো সেন্টেন্সের সমাপ্তি। তাহলে এখন ইন্ট্রানজিটিভ ভার্ব এটা আবার কিভাবে বুঝবা? প্রশ্ন আসতে পারে না ভাইয়া? জি ভাই যে ভার্বের অবজেক্ট নেই যেই ভার্বকে তোমরা প্রশ্ন করবা, কি দিয়া, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, যদি উত্তর পাও যদি তাহলে ওটা উত্তর পাই ট্রানজিটিভ ভার্ব, কি বা কাকে দিয়ে ট্রানজিটিভ প্রশ্ন করে না যদি পাইলে উত্তর না পাও ইন্ট্রানজিটিভ তাহলে ওটা কি, ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে ইন্ট্রানজিটিভ যদি কোনো প্রিপজিশন আসে এবং ওই প্রিপজিশনের পরে যদি আর কোনো ওয়ার্ড না থাকে, অথবা থাকলেও মানে থাকলেও যদি সেটা কি নাউন প্রোনাউনের পূর্বে যদি না থাকে প্রিপজিশনটা, তাহলে ওই প্রিপজিশনটা আর প্রিপজিশন থাকবে না, সেই প্রিপজিশনটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে এবং এরপরে একবার সহজ হিসাব নাও, ভার্বের পরে যদি প্রিপজিশন থাকে এবং এরপরে যদি নাউন বা প্রোনাউন না পাই, আবার বলতেছি নাউন বা প্রোনাউন না পাই, কারণ প্রিপজিশন কোথায় বসে বলতো, ঠিক নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে নাউন বা প্রোনাউন যদি না পাই তাহলে ওই প্রিপজিশনটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এখন দেখো দাও ওয়েন্ট, দ্য সান ওয়েন্ট ডাউন, তাহলে এই ডাউনটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? দেখো ভার্ব পাচ্ছি ওয়েন্ট, ওয়েন্ট অর্থ কি ভাইয়া বলো তো? গো এর পাস্ট ফর্ম, গো অর্থ কি যাওয়া, ওয়েন্ট কি গিয়েছিল, তাহলে গিয়েছিল, কি গিয়েছিল, কাকে গিয়েছিল, প্রশ্ন করে কি উত্তর পাচ্ছি? পাচ্ছি না। তাহলে এটা কি ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি পাচ্ছি, ডাউন, প্রিপজিশন পাচ্ছি, প্রিপজিশনের পরে কি পাচ্ছি, ফুল স্টপ পাচ্ছি। দ্যাট মিন্স এই প্রিপজিশন আর কি প্রিপজিশন হিসেবে কাজ করবে? করবে না, এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া বাকিরা বুঝতে পারছো? আনমিউট করে অ্যান্সার দাও ভাইয়া, না বুঝতে পারলে আমাকে ডিরেক্ট বলবা যে ভাইয়া আমি বুঝতে পারিনি, আরেকবার একটু কাইন্ডলি বুঝিয়ে দেন। বাকিরা বুঝতে পারছো?
এই অন্তি কত কষ্ট না আচ্ছা, তো এবার দেখো আমরা আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ। দেখো কি বলছি ভাইয়া, আমি বুঝি না। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ। তাহলে দেখো এই যে অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ, অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ। তাহলে দেখো এই যে অ্যাবভটার পূর্বে আমরা কি অ্যাবভে লেখা আছে, অ্যাবভ কিন্তু প্রিপোজিশন হিসেবে জানি, তাই না? অ্যাবভ হিসেবে কি মানে কি হিসেবে জানি, প্রিপোজিশন। বাট অ্যাবভ এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে বসে নাই, কি হিসেবে বসে, নাউন হিসেবে। কিভাবে বুঝলাম, আমি মুখস্থ করে আসছি তাই বলতেছে ভাইয়া, না মুখস্থ না, এটা পজিশন দেখা। তাহলে পজিশন কি ভাইয়া, কোন প্রিপোজিশনের পূর্বে, খেয়াল করো, প্রিপোজিশনের পূর্বে যদি কি পাই, প্রিপোজিশন পাই, বুঝতে পারছো? অথবা আমি শর্টকাট বুঝাই দিই একবারে সিম্পল, প্রিপোজিশনের পরে কি বলছি ভাইয়া, প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড পাই, কি পাই, একটা মাত্র ওয়ার্ড পাই, তাহলে এই প্রিপোজিশন মানে এই ওয়ার্ডটা কি হয়ে যাবে ভাইয়া, নাউন হয়ে যাবে। নাউন প্রিপোজিশনের পরে যদি যে কোনো একটা মাত্র ওয়ার্ড পাই, তাহলে প্রথম প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড পেলে সেই ওয়ার্ডটা কি, নাউন। বাট প্রিপোজিশনের পরে কি বলছি, প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, প্রিপোজিশন প্লাস ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড যদি পাই, তাহলে দুইটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া বলো তো, অ্যাডজেক্টিভ, দ্বিতীয় নাউন, দ্বিতীয় ওয়ার্ডটা নাউন, মনে থাকবে? জি ভাইয়া। তাহলে বলছি আমার সাথে একটু মনে করো, যে প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেই প্রিপোজিশনটা কি, নাউন। আর প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথম ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ, দ্বিতীয় নাউন, দ্বিতীয়টা নাউন। আমি তোমাদের অবশ্যই এক্সাম্পল দেবো, আমি একটু খালি পেজে যাচ্ছি, তারপর খালি পেজ থেকে তোমাদের অবশ্যই এক্সাম্পল দেবো, তোমরা আশা করি ওই এক্সাম্পল আমাকে অ্যান্সার দেবা। তো এখানে দেখো অ্যাবভের পূর্বে কি আছে দেখো তো ভাইয়া, ফ্রম। তাহলে ফ্রম কি, একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড আছে দেখো তো ভাইয়া, একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে এই ওয়ার্ডটা কি, নাউন, মনে থাকবে? আমরা ব্ল্যাঙ্ক পেজে যাই, তাহলে ব্ল্যাঙ্ক পেজে আমরা একটু আরেকটা এক্সাম্পল দেই, দেখি তোমরা পারো কিনা, বুঝতে পারছো কতটুকু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোন বছর নাই যে পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ প্রশ্ন আসে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, মানে অল ইউনিভার্সিটি, বুঝতে পারছো? তার মানে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তো দেখো এখানে আমি যে রুলস গুলো পড়াচ্ছি ভাইয়া, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, এগুলোই মনে থাকবা, এগুলোই মনে রাখবা, প্র্যাকটিস করবা শুধু। তো দেখো আমি যেটা বলতেছিলাম, দেখো আমি বললাম প্রিপোজিশনের পরে আমি জাস্ট বললাম সাপোজ ফর, আমি এই পাশে আরো সেন্টেন্স আছে, আমি জাস্ট না লিখি, ফর মাই হেল্প, আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিলাম মাই কোন পার্টস অফ স্পিচ, এ নাম্বারে এটা কি নাউন, বি নাম্বারে এটা কি অ্যাডজেক্টিভ, সি নাম্বারে এটা কি ভার্ব, ডি নাম্বারে এটা কি প্রিপোজিশন। আমাকে আরেকটা বললাম এটা ই নাম্বারে, ঠিক আছে, ই নাম্বারও দিয়ে দিলাম, এটা কি প্রোনাউন, আমাকে অ্যানসার দাও জাস্ট। প্রোনাউন ভাইয়া। একজন বলছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ ভাইয়া। যে প্রোনাউন বলছো, মাই কিন্তু জন্মগতভাবে বা জন্মসূত্রে কি প্রোনাউন, তাই না, পার্সোনাল প্রোনাউনের একটা অংশ। কিন্তু এইখানে মাই কি ভাইয়া, মাই কিন্তু অ্যাডজেক্টিভ, কি ভাইয়া, অ্যাডজেক্টিভ। এই জিনিসটাই আমরা ভুল করি ভাইয়া। আমরা বারবার বলছি যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, বাট পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, বাবা পার্টস অফ স্পিচ তাহলে এত সহজ টপিক, এরে ভাই এগুলো তো মানে এত সোজা, মাই আরে আই মি মাই উই আজ আওয়ার, এগুলো তো জানি ভাই ছোটবেলা থেকে। বাট ভর্তি পরীক্ষায় তোমাকে এখানে দিবে কি, পজিশনকে ফোকাস করে, অর্থাৎ একই অন্তি, বাবার কাছে মেয়ে, আমার কাছে ছাত্রী, আবার টিচারদের কাছে ছাত্রী, বন্ধুর কাছে বান্ধবী, তার স্বামীর কাছে বউ, তার সন্তানের কাছে কি মা। তাহলে অন্তি কি চেঞ্জ হচ্ছে না, অন্তি কিন্তু চেঞ্জ হচ্ছে না, অন্তির পজিশন যখন চেঞ্জ হচ্ছে, অন্তির সম্বোধনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্তি যখন ওর বাবার কাছে যাচ্ছে মেয়ে হয়ে যাচ্ছে, অন্তি যখন আমার কাছে আসতেছে ছাত্রী হয়ে যাচ্ছে, অন্তি যখন তার ছেলে সন্তানের কাছে যাচ্ছে মা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এই যে মাই, এটা কিন্তু পজিশনটাকে ফোকাস করতে হবে আমাকে, অবশ্যই বলতেছি আমি কই, চেহারা দেখে কখনোই বলবা না যে ছেলেটা উগান্ডার, চেহারা দেখে কখনোই বলবা না ছেলেটা ব্রিটিশ, চেহারা দেখে কখনোই তুমি বলবা না ইন্ডিয়ান, অবশ্যই তার কথাবার্তা আচার আচরণ দেখা, তারপর বা তার কাছ থেকে সম্পর্কে যাই না, তারপর বলবা যে ভাই আপনি কোথা থেকে আসছেন, জিজ্ঞাসা করার পরে যদি বলে আমি ইন্ডিয়ান, দেন বলবা ইন্ডিয়ান, কথা বুঝতে পারছো? এখন একজন ব্যক্তি মানে সাদা চামড়া দেখলেই বলবা না যে ইন্ডিয়া, ওই ব্রিটিশ, আবার ওই কালা নাইজেরিয়ান দেখলে, মানে নাইজেরিয়ান থুকু নাই বা না বলি এগুলা, উগান্ডা থেকে আসছে। আমাদের তো বিশেষ করে তোমরা মানে বাংলা নাটক যারা দেখো, ওর নাম কি, অনিক হাসান মেবি, ও দেখতে কিন্তু একবার ওয়ান কাইন্ড অফ আফ্রিকান মানুষের মতো। এখন তুমি কি বলবো আফ্রিকান না, অনেক কিন্তু
বাংলাদেশি। এখন তার মানে এটা বুঝতে হবে যে জানে অনেকের জন্মস্থান বাংলাদেশে, তার মানে বাংলাদেশে। এখন অবশ্যই তার পজিশন দেখতে হবে। তাহলে এখানে মাই যে অ্যাডজেক্টিভ, এটা আমি কিভাবে বুঝলাম ভাইয়া? আমি কি মুখস্থ করে আসছি? ভাইয়া মুখস্থ করে আসছেন না এই জন্য ভাইয়া, বলতেছেন মাই? না, সূত্র জাস্ট দিয়া আমি এইমাত্রই বললাম তোমাদেরকে যে ভাইয়া পজিশন প্রিপজিশন দেখো, ফর কি একটা প্রিপোজিশন। প্রিপজিশন না? প্রিপজিশন পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া? প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা নাউন। দেখো প্রিপজিশন ফর পাইছি, এরপরে কয়টা ওয়ার্ড আছে? এই একটা ওয়ার্ড আছে, আর এই যে হেল্প এই একটা ওয়ার্ড আছে। তাহলে এই যে মাই, এটা মাই, তাহলে প্রথম ওয়ার্ড কি হবে ভাইয়া বলো তো? অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয় ওয়ার্ড কি হবে? অ্যাডজেক্টিভ। নাউন হবে। মনে থাকবে? ইয়েস ভাইয়া। এখন দেখো ভাইয়া, হেল্প শব্দটা কিন্তু নাউন হিসেবেও ব্যবহৃত হয়, ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, হয় কিনা? জি ভাইয়া। এই যে ওয়াটার, WATER, ওয়াটার, সারা জীবন শিখে আসছে কি? পানি। নাউন এবং বাট এটা ভার্ব কিন্তু দুটোই হয়। নাউন ও ভার্ব, পানি দেওয়া অর্থ কিন্তু ব্যবহৃত হয়। এখন ওয়াটারে কি লেখা আছে আমি এখন নাউন, আমি এখন ভার্ব? হেল্পে কি লেখা আছে আমি এখন নাউন, আমি এখন ভার্ব? না, এটা লেখা থাকবে না, না কোনো ভাইয়া, অর্ডার উপরে কি লেখা থাকবে না। আমার কি করতে হবে ভাইয়া? পজিশন দেখা ওই এটার পার্টস অফ পজিশনে। স্পিচ আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। বাকিটা বুঝতে পারছো ভাইয়া? খুব কঠিন করে বুঝাচ্ছি মনে হচ্ছে। না ভাইয়া, এরপর আর কি লাগবে ভাইয়া? তো দেখো এখানে আরেকটা বিষয় বলছিলাম যে তোমাদের এখানে আমি তিনটে একটার সাথে লিখে দিই তোমাদের। আমি তাহলে রুলস কটা একত্রে শর্টকাট গুলো লিখে রাখো তোমরা একটু ভাইয়া। যে বিসমিল্লাহ বলে সুন্দর করে আর্টিকেল, খাতাটা নাও, আর্টিকেল লিখছি ভাইয়া। প্লাস একটা মাত্র যদি ওয়ার্ড থাকে। তোমাদের অনেকের কাছে বলতে মনে হতে পারে যে ভাইয়া এগুলো তো আগেও পড়াইছেন, এগুলো আবার পড়াচ্ছেন। ভাইয়া এইগুলো থেকেই প্রশ্ন আসবে। এখন তোমরা ভুল করো, আই ডোন্ট কেয়ার, বাট এডমিশন টাইমে যে মানে পরীক্ষা খাতা যে ভুল করো না ভাইয়া। আবার বলতেছি, এখন ভুল করবা আমি শিখিয়ে দেবো। কারণ স্টুডেন্টের ভুল করাটাই স্বাভাবিক। তোমরা ভুল করবা, দ্যাটস ওয়াই তো এখানে পড়তেছো, তাই না? ভুল করবা না কেন? যে স্টুডেন্ট ভুল করে এটাই হলো প্রকৃত স্টুডেন্টের বৈশিষ্ট্য। আর্টিকেল এরপরে যদি এভাবে একটা মাত্র সবসময় অর্থ ভুল করা থাকে, যাবে না। আর্টিকেল অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ, লিখে রাখো পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশন অথবা ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ। কি কি লিখছি দেখো তো? আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ মানে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ কি কি বলো তো? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, এই টাইপের এইগুলো, বুঝতে পারছো? ইউর। ইটস। তারপর হলো কি ভাইয়া? প্রিপোজিশন, আরটা কি ডিতে ডিটারমিনার, আর এতে অ্যাডজেক্টিভ। এগুলো তোমরা খাতায় লিখলে অবশ্যই ভাইয়া তো ফুল আগে মিনিং। শুনি নাই হ্যাঁ, অ্যাডজেক্টিভেরটা। আচ্ছা অ্যাডজেক্টিভেরটা তো আগে শুনি নাই। আচ্ছা এখন শুনছো, তুলে নাও, হয়তো মানে মিস করে গেছি। তো দেখো এইগুলার পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, এইগুলার পরে যদি কয়টা ওয়ার্ড? একটা মাত্র ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কি? নাউন। বাট এইগুলার পরে, আবার বলতেছি, এইগুলার পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, সেগুলো কি কি? এই অ্যাডজেক্টিভটা বাদ দাও আপাতত এখন। এইগুলার পরে যদি দুইটা ওয়ার্ড পাও, এই যে দুইটার কথা বলতেছি, অ্যাডজেক্টিভের পরে দুইটা ওয়ার্ড পেলে এই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তো এখন দেখো এই যে অ্যাডজেক্টিভটা বাদ, এখানে জাস্ট এই চারটা রাখবা, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, আর একটা হলো কি? ডিটারমিনার। এইগুলার পরে যদি তোমরা দুইটা ওয়ার্ড পাও, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। তাহলে এই দুইটা ওয়ার্ড পেলে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা কি? নাউন। মনে থাকবে ভাইয়া? জি ভাইয়া। দেখো এইখানে আমরা একটু এক্সাম্পল দেই, আর হলো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিই একটু। আমি এটা একবার সম্পূর্ণ মুছে ফেলি। দেখো ওয়াল বেটার শব্দগুলো পসেসিভ, বাই, এর পরে বলেছে নাউন। তা আমরা এইমাত্র শিখে আসছি কি ভাইয়া? যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড, পি এ। তাহলে শর্টকাটটা এখানে লিখে রাখলাম, পি এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা কি বলতো? নাউন। তাহলে দেখো হি লস্ট হিজ অল, এইখানে যে ওয়াল, এই ওয়ালটা কোন পার্টস অফ স্পিচ বলো? নাউন। এটা নাউন ভাইয়া। এই যে তোমাদেরকে আমি শিখাইছিলাম এইমাত্র তো বললাম, তোমরা বলতে মানে বিষয়টা বুঝো না কেন? এগুলোর পরে শোনো, প্রিপজিশন বলো, এই যে বললাম দুইটা ওয়ার্ড, এগুলোর পরে দেখবা দুইটা ওয়ার্ড পরে দেখবা হয় প্রিপজিশন আছে নয়তো ভার্ব আছে, বুঝতে পারছো? তাহলে ভার্ব আইডেন্টিফাই করতে পারতেছি, প্রিপজিশন আইডেন্টিফাই করতেছি, তাহলে ওগুলো তো আমার দরকার নাই। তাহলে এইখানে যে বিষয়টা বলতেছিলাম, দেখো আমি জাস্ট বলি এখানে, ওয়াল মেন আর মর্টাল।
এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি ভাইয়া ওয়াল এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যান্সার দাও তো কেউ। এই যে ওয়াল, এই ওয়ালটা কোন পার্টস অফ স্পিচ? কেউ পারবে না? দেখো এই মেন এটা কি বলো তো ভাইয়া আমাকে, এইটা কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইয়া। ভাইয়া মেন এই শব্দটা নাউন, ম্যানের প্লুরাল ফর্ম মেন। তাহলে নাউনের পূর্বে যদি একটা মাত্র অর্থ থাকে, খেয়াল করো, নাউনের পূর্বে যদি পূর্বের অর্থটা একটা দুইটা বুঝি না, পূর্বের অর্থটা নাউনের ঠিক পূর্বের অর্থটা সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে ওয়াল এখানে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আমি এই ওয়াল দিয়ে আর একটা সেন্টেন্স দেই, দেখো তো ভাইয়া, ওয়াল আর মর্টার, সবাই মরণশীল, অল আর মর্টাল, এইখানে ওয়াল কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইয়া। এইদিকে নাউন ভাইয়া। মায়ের একটাও নিচে পড়বে না, প্রোনাউন। প্রোনাউন। থ্যাংক ইউ। কে প্রোনাউন বলছো? আমি। নাম বলো। অন্টি। দেখো এইখানে আমরা কি মনে আছে তোমাদের, ভার্বের পূর্ববর্তী যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা কি? সাবজেক্ট। সাবজেক্ট কোন কোন পার্টস অফ স্পিচ হয়? হয় নাউন হবে, নয় প্রোনাউন। তাহলে নাউন তো আমরা চিনি, যতগুলো নাম আছে সবই নাউন। আর প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেটা বসে। আমরা বললাম অল, সবাই, তাহলে সবাই বলতে কি সব মানুষগুলা বুঝাচ্ছি বা সব প্রাণী বুঝাচ্ছি, তার পরিবর্তে অল বসছে। তাহলে দেখো অলটা বসছে কোথায়? ঠিক ভার্বের পূর্বে। তাহলে ভার্বের পূর্বে কার অবস্থান? সাবজেক্টের। তাহলে সাবজেক্ট হয় নাউন হবে নয়তো প্রোনাউন। তাহলে যেহেতু এটা নাউন হচ্ছে না, তাহলে বাকি থেকে কি? প্রোনাউন। তাহলে রাইট অ্যান্সার কি? প্রোনাউন। এখন দেখো এইখানে অল হয়েছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এইখানে অল হয়েছে কি? প্রোনাউন। এখন আরেকটা অল দেই, দেখো, ইউ আর মাই অল। বলি না আমরা যারা এখানে, যাদের পাখি আছে, পকি আছে, ইউ আর মাই অল, তুমি আমার সব, আর কেউ নাই। তো দেখো এইখানে অল কোন পার্টস অফ স্পিচ? অ্যান্সার দাও। ভাইয়া অল নাউন। এক্স্যাক্টলি, এইখানে নাউন। থ্যাংক ইউ। যদি এই তিনটে বিষয় বুঝতে পারো, তোমার সকল বিষয় বুঝতে পারবা। এইখানে ওয়াল কিন্তু নাউন। এখন দেখো তো ভাইয়া, এইখানে ওয়ালে কি লেখা আছে আমি নাউন? এইখানে ওয়ালে কি লেখা আছে আমি প্রোনাউন? লেখা নাই, পজিশন। দেখো তো এই ওয়ালটা কিসের, মানে ওয়ালের পূর্বে কি আছে দেখো তো, মাই কি ভাইয়া বলো তো? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই মাত্র বলে আসলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা মাত্র অর্থ থাকে, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা মাত্র অর্থ থাকে, সেই ওয়ার্ডটা কি? নাউন। কথা বুঝছো? হ্যাঁ ভাইয়া। তাহলে আমাদের ভাইয়া এডমিশন টেস্টে এই পজিশন অফ পার্টস অফ স্পিচ যে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের আমি আইডিয়া নাই। এখান থেকে তোমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবা, ঢাবি মানে পজিশন অফ পার্টস অফ স্পিচ। দেখো এগুলো আমি আর এখানে না, দেখো এই অল প্রোনাউন হিসেবে বসছে কিভাবে, দেখো এই যে দেখো ভার্বের ঠিক পূর্বে বসছে। তাহলে ভার্বের পূর্বে কার অবস্থান বলো? সিম্পলি ভার্বের পূর্বে নাউনের বা ভার্বের পূর্বে নাউনের বা প্রোনাউনের অবস্থান, অর্থাৎ সাবজেক্টের অবস্থান। আর সাবজেক্ট এবং অবজেক্ট কেবলমাত্র নাউন এবং প্রোনাউনই হতে পারে। লিখে রাখো, সাবজেক্ট এবং অবজেক্ট কেবলমাত্র নাউন এবং প্রোনাউনই হতে পারে, অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারে না। আমি আরেকটা উদাহরণ দিই, দেখো তো তোমরা পারো কিনা দেখবা। যে জাস্ট আমি বললাম দা বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল গার্ল সমি, সুন্দরী মেয়েটি আমাকে দেখেছিল, আজকে প্রোগ্রামে দেখেছিল হয়তো। তো দেখো এইখানে যে বিষয়টা বললাম সেটা কি দেখো তো ভাইয়া, দা বিউটিফুল গার্ল সমি। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি ভাইয়া এই বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ, এখন কি পারবা না ভাইয়া? জি ভাইয়া, অ্যাডজেক্টিভ। তোমরা অনেকে করবা কি ভাইয়া, শব্দের শেষে যদি ফুল থাকে, ওয়ান্ডারফুল, বিউটিফুল, তাহলে ভাইয়া এটা অ্যাডজেক্টিভ মুখস্থ করে আসছো, একটাও মাইর দেবো না, মায়ের একটাও নিচে পারবে না। জাস্ট কিভাবে মুখস্থ রাখবে আমি বারবার বলছি। আমাদের কথা হলো সোজা যে ভাইয়া আমরা পজিশন দেখে, অলওয়েজ পজিশন দেখে, তোমার জীবনও ভুল হবে না ভাইয়া, জীবনও ভুল হবে না। অলওয়েজ পজিশন অফ পার্টস অফ স্পিচ শিখবা, তাহলে আর কোনোদিন ভুল করবে না। দেখো কি বলছি, দেখো আমাদের সহজ বিষয়টা, আর্টিকেল পাচ্ছি দি ভাইয়া। তাহলে আর্টিকেলের পরে দুইটা মাত্র ওয়ার্ড থাকলে, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি? নাউন। এটা কি দেখো তো, দ্বিতীয়টা নাউন আর প্রথমটা
অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই যে একটা এই একটা, তাহলে এটা দ্বিতীয়, এটা হলো প্রথম, তাহলে প্রথমটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এইখানে বিউটিফুল নাও থাকতে পারে। আবার আমি যদি বলি এখানে জাস্ট দেখো এইখানে দা কিন্তু এখন কি হয়ে গেছে বলো তো, অ্যাডভার্ব হয়ে গেছে। এখন এইখানে দি আমি জাস্ট এটা বলি দা গার্ল, GIR গার্ল সমি, মেয়েটি আমাকে দেখেছিল। এখন আর বিউটিফুল মেয়ে দেখেনি, এখন যে কোনো একটা মেয়ে দেখছে আমাকে, ধরো সমি। তাহলে দেখো এই যে দা কোন পার্টস অফ স্পিচ, আমি অ্যান্সার দেওয়ার পূর্বে আমি জাস্ট অপশন দিই, তোমার একটু অ্যান্সার দেওয়ার পরে এটা কি আর্টিকেল, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব, আমাকে জাস্ট অ্যান্সার দাও তো ভাইয়া। অ্যাডজেক্টিভ ভাইয়া। আমি বলছি কি দি কোন পার্টস অফ স্পিচ, এটা কি আর্টিকেল নাকি এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, বলো সবাই অ্যান্সার দাও। অ্যাডজেক্টিভ ভাইয়া। নাউন। অ্যাডজেক্টিভ ভাইয়া 100% শিওর। একজন বলছে নাউন, একজন বলছে অ্যাডজেক্টিভ। আর্টিকেল কেন না, দি তো আসলে আর্টিকেল তাই না, তাহলে আর্টিকেল কেন বলতেছো না কেউ? ভাইয়া আর্টিকেল তো কোনো পার্টস অফ স্পিচ না। গুড। যখন ভর্তি এটাই দেখো তো। আমরা কিন্তু পরীক্ষা ভাই আমরা বলি না যে পরীক্ষা আলহামদুলিল্লাহ মা ভালো হয়েছে, মা ফাটাই দিয়েছি, এত কমন কোচিং এর ভাইয়ের কাছে, মানে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর পরই ভাইয়া আপনি যা পড়াইছেন সব কমন পরে। কমন তো ঠিকই পড়ে ভাইয়া, প্রশ্ন তো মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন করে না, করে না ভাইয়া। প্রশ্ন মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন তো ওই যে বই পড়ো ওই বই থেকেই প্রশ্ন করে, কিন্তু বুঝতে হবে ভাইয়া। দেখো প্রশ্ন করছে এই দা দিয়েই করবে যে দা কোন পার্টস অফ স্পিচ, যদি পরীক্ষায় এরকম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আসে তোমাদেরকে প্রশ্ন করবে কি কোন পার্টস অফ স্পিচ, তোমাদের ভাবতে হবে যে আর্টিকেল পার্টস অফ স্পিচের প্রকারের ভিতরে কিনা, জাস্ট অ্যান্সার দাও আমাকে। আমি যখন তোমাকে না জিজ্ঞাসা ভাইয়া। করো ভাইয়া তোমরা কয় ভাই বোন, তুমি কি অ্যান্সার দেবা তোমার মানে ভাই বোনের যে ছেলে সন্তান আছে সেগুলো আনবা এখানে, বলো? না ভাইয়া। কখনই আনবা না। তাহলে পার্টস অফ স্পিচ বলছে, তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচেরই কোনো একটা নির্দিষ্ট প্রকার, ধরো অ্যাডজেক্টিভের একটা অংশ, ধরো মানে আর্টিকেল। কারণ যতগুলো আর্টিকেল আছে যতগুলো ডিটারমিনার আছে সবগুলোই কোন পার্টস অফ স্পিচের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। কারণ প্রত্যেকটা আর্টিকেল এবং ডিটারমিনার প্রত্যেকটাই বসে কোথায়, নাউনের ঠিক পূর্বে, তাই না? পূর্বে। এখন যে বিষয়টা তোমাদেরকে বুঝাচ্ছি যে বলছে কোন পার্টস অফ স্পিচ, তাহলে দেখো আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচের প্রকার ভাইয়া বলো তো? না ভাইয়া। তাহলে আমি কি আর্টিকেল কখনো দিব? না ভাইয়া। তাহলে প্রথম কাজটাই হলো কি আর্টিকেলটা আমি বাদ দিয়ে দেবো কাইটা। পরীক্ষার সময় অলওয়েজ চেষ্টা করবা কি এডমিশনে ক্যান্সেলেশন প্রক্রিয়া, বাতিলকরণ প্রক্রিয়া যাবা, কখনোই রাইট অ্যান্সার খোঁজার চেষ্টা করবা না। অলওয়েজ চেষ্টা করবা কোন ভুল অ্যান্সারটা, এই সেন্টেন্সটা মানে এই কোশ্চেনটায় ভুল কোনটা, তুমি দেখবা সব মানে কখনোই ভুল করবে না। এই জিনিসটা করলে তুমি ভুল অ্যান্সার খোঁজার চেষ্টা করবা, তাহলে আর্টিকেল হবে না, এটা বাদ। তাহলে যখন তুমি এটা বাদ দিছো দেখো তো তোমার কাছে এখন অপশন কটা, তিনটা, তিনটার ভিতরে যদি কারেক্ট করার চেষ্টা করো তাহলে পার্সেন্টেজ কত, 33% হওয়ার পসিবিলিটি, তাই না? আর এই চারটার ভিতরে যখন খুঁজবা তার মানে কি 25%। তাহলে এখন একটা যেহেতু বাদ দিতে পারছো, বাকি থাকে কয়টা, তিনটা। এই তিনটার ভিতরে যে কোনো একটা হবে, পসিবিলিটি কত, 33%, তোমার হওয়ার পার্সেন্টেজ কিন্তু বেড়ে গেছে। এখন অ্যাডভার্বের পজিশন তো আমরা জানি, তাই না? প্রত্যেকটা পজিশন আমরা শিখবো যে অ্যাডভার্ব হচ্ছে না, তার মানে আমরা একটা সিম্পল বলি যে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে কিভাবে। দেখো যে আমরা ভাইয়া ভাইয়া বলে আসছিল যে নাউনের পূর্ববর্তী ওয়ার্ডটা সবসময় কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা নাউন হবে না, অ্যাডভার্ব হবে না, হবে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আমি আরেকটা তোমাদেরকে উদাহরণ দেই, ধরো দিলাম সুইমিং। সুইমিং অর্থ কি বলো তো ভাইয়া? সাঁতার। সাঁতার কাটা। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ড্যাশ ড্যাশ আমি না লিখে এখানে। এখন এইখানে বললাম সুইমিং কোন পার্টস অফ স্পিচ, এটা কি জিরান্ড, GRUND জিরান্ড, এটা কি বি নাম্বার, এটা কি নাউন, সি নাম্বার এটা কি অ্যাডজেক্টিভ, ডি নাম্বার এটা কি পার্টিসিপল, আমাকে অ্যান্সার দাও তো ভাইয়া। ভাইয়া জিরান তো হবেই না, কারণ ওটা পার্ট অফ স্পিচ। ভাইয়া নাউন। নাউন হবে। বাকির অ্যান্সার দাও ভাইয়া, এটা কোন পার্টস অফ স্পিচ সুইমিং? ভাইয়া নাউন। নাউন ভাইয়া। বুঝতে পারো নি কে নাউন হচ্ছে, জানো এটা যে নাউন হচ্ছে কেন বুঝতে পারো না, এটা তো জিরান্ডো তাই না, এটা কি জিরান্ড না বলো? ভাইয়া পার্ট অফ স্পিচ তো না। এক্স্যাক্টলি। দেখো পরীক্ষায় কিন্তু বলছে সুইমিং কোন পার্টস অফ স্পিচ, এখন এই সুইমিং কিন্তু আসলে জিরান্ড,
কারণ দেখো সাবজেক্টের অবস্থানে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, অর্থাৎ সাবজেক্ট মানে ভার্বের পূর্বে যদি ভার্বের সাথে আইএনজি থাকে মানে সাবজেক্টের অবস্থানে, তাহলে ওটা আর কি হিসেবে কাজ করে, জিরান্ড হিসেবে কাজ করে। তখন তাহলে জিরান্ড হিসেবে কাজ করলে এটা পার্টিসিপল হবে না। তাহলে পার্টিসিপল যদি না হয় তাহলে অ্যাডজেক্টিভও হবে না, হবে কারণ পার্টিসিপল হিসেবে কাজ করে কি অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু পার্টিসিপল হচ্ছে না, মানে বিষয়টা হলো যেখানে ধরো তোমার বাপের বাড়িতে, তোমার বাপের বাড়ি ধরো তোমার ভাইয়ের ছেলের সুন্নতে খাতনা, ঠিক আছে, এখন ওই তোমার ভাইয়ের ছেলের সুন্নতে খাতনায় তুমি যদি দাওয়াত না পাও তাহলে তোমার জামাই দাওয়াত পাবে? না ভাইয়া। প্রশ্ন আসে, দাওয়াত তো পাবা না, কারণ তুমিই দাওয়াত পাও নাই, তুমি ওই ঘরের সন্তান মানে মেয়ে, তুমি দাওয়াত পাচ্ছ না, তোমার জামাই কি পাবে? পাবে না। সে তো হলো আরো মানে অনেক দূর। আর জামাইরা কিন্তু এমনিতেই অনুষ্ঠানে কিন্তু একটু কাট্টর করে, জানোই তো, যে কোনো বিয়ের অনুষ্ঠান বলো আর সুন্নতে খাতনা বলো আর যে অনুষ্ঠানই বলো, দেখবা হয় খালু, নয়তো ফুপা, নয়তো জামাই, এই তিনটা পার্সন মানে যে কোনো অনুষ্ঠানে আল্লাহর হস্তে ভাই আমারে দাওয়াত মানে বাসায় দেয় নাই কেন, আমার দাওয়াত ফোনে দিছে কেন, আমারে এই গিফটটা দেয় নাই কেন, আমারকে ওইখানে খাবারটা মানে ভাই ইটিসি এটসেট্রা, মানে এই টাইপের মানুষগুলো দাওয়াত না দেয় বেটার, বুঝতে পারছো? যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে না যাই। তো যে বিষয়টা বলতেছিলাম, তাহলে এই দুইটা হচ্ছে না। প্রথমে আমরা বলছি কি, বারবার বলতেছি তোমাদেরকে এই অভ্যাসটা গড়ে তোলো, ক্যান্সেলেশন প্রক্রিয়া যাব। এখন দেখো জিরান্ড এটা রাইট অ্যান্সার, ভালো কথা, নাউনও এটা রাইট অ্যান্সার হতে পারে। তাহলে প্রশ্ন বলছে কোন পার্টস অফ স্পিচ, জিরান্ড কি কোনো পার্টস অফ স্পিচের প্রকার? না। না নাউন, ভাইয়া, প্রোনাউন, না ভার্ব, ভাইয়া। অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপোজিশন। তাহলে এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে ভার্বের একটা প্রকার হলো জিরান্ড, মানে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব হলো আবার 3 প্রকার, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। আর আবার পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে জিরান্ড হলো কি নাতি, পার্টস অফ স্পিচের নাতি। তাহলে এখানে চাইছে কি, সন্তান চাইছে, তাহলে আমি নাতিকে টেনে আনবো? নো ভাইয়া, না কোনো অপশন নাই। অপশন নাই। তাহলে জিরান তুমি ভাইয়া প্লিজ এই মুহূর্তে যাও, পরবর্তীতে দাওয়াত দিলে আইসো। আপাতত আমি নাউনকে নিয়ে নিয়েছি, যেহেতু পোষাবারে মানে ওই মেয়ের বাসা থেকে বলে দিয়েছে 30 জনের বেশি নিতে পারবো না, তাই জন্য আমি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে যাচ্ছি। মেইন। আচ্ছা আচ্ছা, যে কটা বুঝাচ্ছি বুঝতে পারছো তোমরা ভাইয়া? জি ভাইয়া। তো দেখো এইগুলা তো দেখতেই পাচ্ছ যে ওয়াল, এভেটার, এগুলা কিন্তু ভালো করে দেখো। এই যে দেখো অ্যাডভার্ব কেন হয়েছে, তাহলে অ্যাডভার্ব এই জিনিসটা মাথায় রাখবা যে ভার্বকে যদি মডিফাই করে, যে কোনো বিষয়ে ভার্বকে মডিফাই করো, তোমরা একটু মানে প্রশ্নগুলো যে কোনো সেন্টেন্সের অর্থ যদি না বোঝো, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নির্ণয় করার সহজ একটা টেকনিক হলো অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসে, এইটা সহজ একটা বিষয়। আরেকটা বিষয় হলো অ্যাডজেক্টিভ পরেও বসতে পারে, বুঝতে পারছো, নাউনের পর বা প্রোনাউনের, কিন্তু মাথায় রাখবা ওটা সবসময় কার সম্পর্কে কথা বলবে, অ্যাডজেক্টিভ সবসময় কি সম্পর্কে কথা বলবো বলো তো? নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা বলবো। অর্থাৎ আমি জাস্ট নাম বললাম, বা প্রণাম সম্পর্কে। হি ইজ গুড, জাস্ট এইটাই বললাম। দেখো গুড, তাহলে গুড কি ভাইয়া, এখন কোন পার্টস অফ স্পিচ, জাস্ট এক্সাম্পল দিছি। এখন এটা যে অ্যাডজেক্টিভ আমি বললাম ভাইয়া, আপনি তো বললেন যে অ্যাডজেক্টিভের অবস্থান সব সময় ভাইয়া বলছেন আপনি নাউনের পূর্বে, বাট এখানে তো নাউনের পূর্বে নাই, এখানে তো সেন্টেন্সটা শেষ করে দিয়েছে, তাহলে এটা কিভাবে অ্যাডজেক্টিভ হলো? জাস্ট বুঝো সবসময় কি বলছি ভাইয়া, এই যে গুড সবসময় কার সম্পর্কে কথা বলতেছে, দেখো তো এটা কি ভার্ব সম্পর্কে কথা বলতেছে নাকি না, এই যে হি সম্পর্কে নাম কথা বলতেছে? সম্পর্কে, নাম প্রোনাউন সম্পর্কে। তাহলে হি ইজ গুড, সে ভালো। দেখো তো ভালোটা কে, ভার্ব ভালো নাকি হি ভালো বলো তো? হি ভালো। হি ভালো। আর তোমাদেরকে আমি জাস্ট বলি ভাইয়া, কমপ্লিমেন্ট আর অবজেক্ট এই দুইটা কি আইডেন্টিফাই করতে পারো? জি ভাইয়া। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য কি ভাইয়া? অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য হলো, অবজেক্ট হলো যেটা ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি, প্রশ্ন করে অ্যান্সার পাবো ওইটাই। যেমন আমি জাস্ট একটা উদাহরণ দিই যে হি গেভ আ পেন, তাহলে আমাকে আমি যদি প্রশ্ন করি ভাইয়া এ পেন, এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? বলতে হবে এটা কিন্তু Object ভাইয়া। অবজেক্ট। কিভাবে বুঝলাম? দেখো গেভ, গেভকে প্রশ্ন করো, কি দিয়েছিল, কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়েছিল? এ পেন, একটি কলম। বাট আমি জাস্ট যখন বলবো দেখো হি ইজ আ ডক্টর, তাহলে এই যে দেখো ভাইয়া এ ডক্টর কি, এটা কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? কিভাবে বুঝবো? এটা কিন্তু কমপ্লিমেন্ট। কিভাবে বুঝলাম কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট সবসময় এই যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একে অপরের পরিপূরক হয়, কিন্তু অবজেক্ট এবং সাবজেক্ট একে অপরের পরিপূরক হয় না। তুমি কি বলতে পারো হি গেভ এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল, এই পেন এই যে একটা কলম আর হি, এটা কি একে অপরের পরিপূরক? মানে যে মানে আমরা রিপ্লেস করতে পারি, মানে একাত্র জিনিস, এটা কি দুইটা জিনিস এক বলো তো? যে সি মানে যে ব্যক্তি এবং যে কলম, এই দুইটা কি এক জিনিস? না, দুইটাই কিন্তু আলাদা বস্তু। বাট আমি যখন বললাম হি ইজ এ ডক্টর, মানে সে একজন ডক্টর, তাহলে এই যে দেখো সে একজন ডাক্তার, যে ব্যক্তি ডাক্তার সেই কিন্তু সে, তাই না?
আমি জাস্ট বললাম ধরো এই একটা লোক, আমি ছবিটা আঁকতে পারি না, এটা দুঃখিত, তোমরা অন্যভাবে নিও না। ধরো এই একটা লোক, বুঝতে পারছো? এই একটা লোক ছোটবেলা যেভাবে আঁকতাম ঠিক এখনো ওইরকমই আছে। তাহলে এই একটা লোক, এই হলো তার পা, ধরো ঠিক আছে, এই একটা হাত তার। তো দেখো আমি বললাম মেয়েদের মতো দেখায়, তাই না? একটু মাজা টাজা ভাঁজ করে আছে। তো দেখো, মেয়ে কি ডক্টর হয় না ভাইয়া? হ্যাঁ সেটাই বলছি। তাহলে হয়, বাট আমি লিখছি এখানে হি, তাহলে তো হবে না, এখানে শি ও লেখা উচিত ছিল, দা শি লিখে দিলাম, ঠিক আছে, এই ধরো শি। তাহলে শি ইজ এ ডক্টর, তাহলে দেখো আমি বললাম শি ইজ এ ডক্টর, মানে এই যে বলতাম সে একজন ডাক্তার, দেখো তো এই যে ব্যক্তি সে ব্যক্তি তো ডাক্তার, তাই না? জি ভাইয়া। দুইজন কি আলাদা আছে আগে বলো তো ভাইয়া? যে ব্যক্তি ডাক্তার সে ব্যক্তি কি সে, এর আলাদা বিষয় আছে? না। শোনো, না আমি যখন ভাইয়া। ফার্স্ট ইয়ারে পড়ি, তোমাদের ওই ছেলেটা এখন ওরা কোথায়, ওরা 22-23 সেশন মেবি, হ্যাঁ 22-23 সেশনের আমার ফার্স্ট স্টুডেন্ট তোমাদের মতো। তোমরা তো হবা 25-26। তো ওই 22-23 স্টুডেন্ট ওরা করছে কি বুঝছো, আমি হোয়াইট বোর্ডে, আমি তখন ক্লাস নেই, মানে ল্যাপটপে ক্লাস নেই না, তখন হোয়াইট বোর্ডে ক্লাস নেই। তো এরকমই আমি একটা জাস্ট এক্সাম্পল দিছিলাম, আমি এই মানে ছবি আঁকছিলাম, বুঝতে পারছো, ছবি এঁকে বুঝাচ্ছি। ওরা করছে কি ওইটা স্ক্রিন রেকর্ড করে ওইটা ভাই রে ভাই আমার মানে পোস্ট করছে যে ভাই আরিফ ভাই একটা মানে মানুষ মানে ইয়ে আঁকছে, মানুষ আঁকছে, দেখেন মানে মানুষ মানে এটা মানে আমাকে মেনশন দিয়া। ভাইয়া তো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। তো বিষয় হলো ভাই, আমি প্রথমে কিন্তু আমার দুর্বলতা বা আমার উইকনেসটা বলে দিছি, আই এম নট গুড এট পিকচার, তো ড্রয়িং এ পিকচার, সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমি খুবই বাজে। তো এটা হলো বিষয়, আমরা একটু প্র্যাকটিসে যাই, তাহলে আমরা এগুলো তোমরা করবে কি ভাই, আমরা বারবার বলি ভাই একটি স্টুডেন্ট অলওয়েজ, যে স্টুডেন্ট প্র্যাকটিস করে সে স্টুডেন্ট অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকে, অনেকটা। তাহলে আমি জাস্ট এই 5 নাম্বার কথা বলি। 5 নাম্বার দেখো, 5 নাম্বারে যে ওয়াল, এটা কোন পার্টস অফ স্পিচ আমরা কিভাবে বের করবো ভাইয়া? দেখো তো, দেখো ওয়াল কোথায় আছে ভাইয়া বলো তো? স্পোক, স্পিকের পাস্ট ফর্ম, তাহলে ভার্বের পূর্বে আছে, তাই না? তাহলে ভার্বের জি পূর্বে কার ভাইয়া। অবস্থান বলো তো? সাবজেক্টের অবস্থান। সাবজেক্ট না হয় নাউন হবে, সাবজেক্ট নয়তো অবস্থান, প্রোনাউন হবে। তাহলে প্রোনাউন হবে। তাহলে অল কি এখানে বলো তো? প্রোনাউন হবে। প্রোনাউন। 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 এইখানে দেখো তো, আমি যে এক্সাম্পল দিয়েছি ওয়াল মেন আর মর্টাল, তাহলে ওয়াল কি বলো তো এখানে? অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ হয়েছে দেখো? মেন নাউন, তাহলে নাউনের নাউনের পূর্বে পূর্বে। যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা নাউনের কি? পূর্বে হচ্ছে তাই। অ্যাডজেক্টিভ। শর্টকাট গুলো লিখে রাখবে, তোমরা প্র্যাকটিস করবা, শর্টকাট গুলো দেখবা, দেখবা সবকিছু পানির মতো। দেখো এই যে বেটার্স, দেখো এই যে বেটার্স, এই যে বেটার, এটা কোন পার্টস অফ স্পিচ? কিন্তু আমরা গুড, বেটার, বেস্ট। আচ্ছা ভাইয়া গুড তো হলো অ্যাডজেক্টিভ, তাহলে গুডেরই তো কম্পারেটিভ ফর্ম হলো বেটার। আচ্ছা বেটারও তাহলে অ্যাডজেক্টিভ হবে, তাই না? আমি বেটার, না ভাইয়া, এই যে ভাই আমি নাউন ভাইয়া। ভাই 100% কমন ভাই, বেটার আমি কয়টা ভাই লাগাইছি কোনটা? ভাই আমি অ্যাডজেক্টিভ লাগাইছি, এটা তো 100% রাইট। এটা কি অ্যাডজেক্টিভ হবে? এই যে নাউন ভাইয়া। নাউন। দেখো তো প্রথমত, প্রথমত এখানে দুইটা রুলস খাটাই আমি। দেখো প্রিপোজিশন, টু কি ভাইয়া? প্রিপোজিশন না? তাহলে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। দুইটা ওয়ার্ড দুইটা। থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। প্রথমত নাউন। তাহলে এটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এখন এই যে ইউর, ইউর কাই ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা কি? নাউন। নাউন। ক্লিয়ার? নাউন। জি জি ভাইয়া। ভাইয়া। এরপর মানে ভুলবা ভাইয়া বলো তো? তোমাদের 100% ভাইয়া না পরীক্ষা আসবে। ভাইয়া। আমি আবারও বলতেছি ভাইয়া, তোমরা অলওয়েজ কখনোই দেখো, একটা গ্রামার চ্যাপ্টার আমি তোমাদেরকে জাস্ট দেখাই, তোমাদের কাছে মনে হয় কি যে এই যে তোমাদের সবগুলো কি ইম্পর্টেন্ট মনে হয় তোমাদের এগুলো? তোমরা বলো ভাইয়া আমার এত এত গ্রামার টপিক, দেখো কতগুলো গ্রামার টপিক আমি তোমাকে জাস্ট দেখাই। 47টা আছে গ্রামার টপিকই, তারপর আছে মনে করো, ও বাবা রে 47 না, তোমার আছে 52টা। দেখো এই 52টা টপিক তুমি যদি পড়তে যাও ভাইয়া, তুমি যেটা বিসিএস পরীক্ষা দেয় না সেও কিন্তু এই 52টা টপিক পড়ে না, বুঝতে পারছো? ভাইয়া ড্যাংলিং মডিফায়ার এটা ক্লাস নিয়েন। আচ্ছা ড্যাংলিং মডিফায়ারের উপর ক্লাস নেব, চাপ নাই। ড্যাংলিং মডিফায়ার, মিসসেলেনিয়েশন, এগুলো একবারে সহজ টপিক। তো এগুলো নিয়ে মাথা ঘামানোর মতো কিছু নাই, এগুলো থেকে প্রশ্ন আসবে না এটুই ধরতে পারো। তারপর আমি শিখিয়ে দেবো তোমাদেরকে, জাস্ট যেন আসলে তখন একটা মার্ক পাও। ভাইয়া তো আপনি সাজেশনে দিছেন ড্যাংলিং মডিফায়ার জন্য বলছি। ওটা 2 স্টার দেওয়া আছে, তাহলে 2-3 বছর তার 2 স্টার দেওয়া আছে দেখবা। তাহলে যাই হোক আমি শিখিয়ে দেবো, চাপ নেই। ড্যাংলিং মডিফায়ার এবং হলো রিডান্ডেন্সি, আবার আরেকটা হলো তোমাদের সাবজেক্টিং ভার্ব, আর একটা হলো তোমাদের অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, আর একটা হলো তোমাদের এগুলো বলছি ভাইয়া। এই টপিকে 3টা টপিকের উপর ক্লাস নেওয়া আছে। তোমরা তোমার অ্যাডমিশন ডাইজেস্ট, DIGEST ডাইজেস্ট লিখে সার্চ দেবা, ওখানে পাবা। খুব সুন্দর করে বোঝানো আছে। তারপর যদি কারো সমস্যা আমাকে জাস্ট নক দেবা যে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, আর একটা হলো তোমার মানে সাবজেক্টিং ভার্ব, আর একটা কোন টপিকের উপর নিয়েছি মনে নেই, ওইটার 3টা টপিকের উপর ক্লাস দেওয়া আছে, একটু দেখে নিও। তো ওইখানে আরেকটা বিষয় বলি, এইগুলো অবশ্যই, ভাই এমবারেড কোশ্চেন ছিল। হ্যাঁ ইনভার্টেড কোশ্চেন, থ্যাংক ইউ। এমবারেড কোশ্চেন। ইনভার্টেড কোশ্চেন জাস্ট 3টা রুলস মাথায় রাখবা ইনভার্টেড কোশ্চেনে, যে
প্রথমটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় পরের ক্লোজটা সবসময় অ্যাসার্টিভ, 3টা রুলসই। আর প্রথমটা ইন্টারগেটিভ হলে পরের লাস্টে হয় ফুল স্টপ, আর ইম্পারেটিভ দিয়ে শুরু হলে লাস্টে তোমার হলো ফুল স্টপ, আর অ্যাসার্টিভ দিয়ে শুরু হলো লাস্টে ফুল স্টপ। বুঝতে পারোনি অনেকেই, ক্লাসটা দেখবা জাস্ট বুঝে যাবা, একবার সহজ ইম্পারেটিভ কোশ্চেন, 3টা রুলস মাথা। তো যাই হোক, আমরা তাহলে এতগুলো দরকার আছে ভাইয়া? দরকার নাই। আমি আরেকটা বিষয় বলি, সবার কিন্তু ইম্পারেটিভ কোশ্চেন দরকার হবে না, বা যেগুলো আমি সাজেশন তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি ভাইয়া, ওই সাজেশনের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দেবা, এই যে 25 দিনের আমার রুটিনে যেগুলো আছে, এই যে আজকে কিন্তু যে বিষয়টা বলতেছি Day 1 এর নাউন এবং ইটস ডিটেলস, ঠিক আছে, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই। আর এই যে শব্দের শ্রেণীটা কিভাবে পড়বো ভাইয়া? শব্দের শ্রেণী আমি ক্লাসটা শেষ করে আজকে বা কালকে সকালের ভিতরে আমি তোমাদেরকে এটা সবার জন্য শব্দের শ্রেণী, মানে কোনটা দুঃখিত, তোমার কোনটা ফার্সি শব্দ, কোনটা আরবি শব্দ, এগুলার ছন্দ আকারে যাতে মনে রাখতে পারো। আমি আমার সময় মনে রাখছিলাম মানে এইভাবে, যে মানে আসলে ছন্দটা মনে নাই এখন, আসলে মানে অন্যভাবে নিও না কেউ, বাঁচতে পারে যে এরকমের, যে আমার বড় ভাই অনেক মেজাজ খারাপ ছিল, মানে একটু গল্প করে, সে আমার জন্য কামরাঙ্গা, আমার আম্মু, আমি স্কুল থেকে আসার পরে কামরাঙ্গা বানিয়ে রাখছিল আম্মু। কামরাঙ্গার আমার বড় ভাই আবার মানে একটু লুব্ব ছিল, বাংলা মানে আমার বরিশালের মনে রাখতাম, সে খাইয়ে ফেলবে দেখে মনে করো আমার মা আলমারিতে চাবি দিয়ে তালা দিয়ে রাখছে। তার মানে এখানে চাবি, আলমারি এগুলো কোন শব্দ, ওইগুলো ওইখানে মুখস্থ রাখতে পারতাম ওইভাবে। এবং আমি বারান্দায় বসে কেদারা না জানি কি রূপে বসে আমি খুশি মনে খাইছিলাম, মানে এরকম একটা ছন্দ দিয়ে সুন্দর করে মনে রাখছি আমি। তো এইগুলা প্রতিটা শব্দ আমি তোমাদের, আমার নোট খাতাটা আছে ওইখান থেকে আমি তুলে তোমাদের জন্য আমি পিডিএফ তৈরি করে সুন্দর করে দিয়ে দেবো, তোমরা ওইগুলোই মুখস্থ করবা, এবং মুখস্থ করার পরে বিগত সালের যে প্রশ্নগুলো আছে শব্দের শ্রেণী প্র্যাকটিস করতে যাবা। আমি আবার বলতেছি, প্র্যাকটিস ইজ দ্য মেইন থিং টু গেট দ্য চান্স। তোমাদের একটাই জিনিস যেটা চান্স পাইতে পারে, সেটা হলো প্র্যাকটিস। কখনোই কোনো ভাইয়া, আমি যে সাজেশন দিচ্ছি ভাই, আমার ইউটিউব চ্যানেলে সাজেশন দেওয়া থাকবে, ওখানে দেখবা তোমরা অনেক হাজার হাজার স্টুডেন্ট সাজেশন দেখবে, ভাইয়া তারা চান্স পাবে না সবাই, এটা রিজন আছে, তার মানে কি কমন পাবে না ভাইয়া? আমি তোমাদেরকে এইটুকু বলতেছি যে কমন যদি না পাও, এটার দায়ভার সম্পূর্ণ আমার, এবং গত 4 বছর আমি এই জিনিসটা বলে আসছি, কোনোদিনও আমার এই মানে বিমুখ করে নেই আল্লাহ তাআলা। কেন? আমি প্রশ্নগুলো তোমাদের, আমি জাস্ট যদি বলি তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করো। পিকচারে যাচ্ছি, পিকচারে কিছু আছে নাই, আপাতত ওরকম কিছু নাই। সো দেখো এইখানে তোমরা যদি একটা জিনিস দেখো, আমি সাজেশনটা কিভাবে করি জাস্ট একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। দেখো এখানে ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন বছর কোন কোন টপিক থেকে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, ভালো কথা। দেখো তো 24-25 কোন বি ইউনিটে আসছে, সি ইউনিটে কোনটা আসে নাই, তাহলে এবার দেখো সি ইউনিটে 23-24, 22-23, তাহলে আর্টিকেল থেকে গত 3 বছরে, 4 বছরে, 4 বছরে, 5 বছরে, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, এই 10 বছরের ভিতরে আর্টিকেল থেকে 2টা প্রশ্ন আসছে, খেয়াল করো। এখন 10 বছরে যদি আর্টিকেল থেকে 2টা প্রশ্ন আসে, তুমি কি এটা মোস্ট ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নাকি লেস ইম্পর্টেন্ট, কোন ক্যাটাগরিতে রাখবা বলো তো আমাকে? লেস ইম্পর্টেন্ট ভাইয়া। লেস ইম্পর্টেন্ট। এখন তুমি যদি বলো ভাইয়া আমি আর্টিকেল পারি না, আমি এটা শিখতে চাই, এখন তুমি আর্টিকেল পড়ে কি ফালাবা ভাই? আর্টিকেল তুমি যদি রাইট ফর্ম বার পারো, তুই আর্টিকেল এমনিতেই পারবি ওগুলা। এখন তোমাকে আমি জি জাস্ট ভাইয়া। একটা এক্সাম্পল দিই, দেখো প্রিপজিশনের বেসিক নিয়মটাও জানতে হবে আমাদের। প্রিপজিশন থেকে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে গত তোমার যে 10 বছরে 7টা প্রশ্ন চলে আসছে, তাহলে এটা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট। জি মোস্ট ভাইয়া। ইম্পর্টেন্ট আমরা কি রাখবো? দেখো মোস্ট ইম্পর্টেন্ট দেখো, এই যে সাপোজ ভয়েস চেঞ্জে, দেখো ভয়েস চেঞ্জে রাখতেছে না, জাস্ট আমরা সি ইউনিটে, যেহেতু ঢাবি, দুঃখিত, জাহাঙ্গীরনগর সি ইউনিটে আমাদের জাহাঙ্গীরনগর। পরীক্ষা। তো দেখো এখানে দেখো মিসসেলেনিয়েশন থেকে প্রশ্ন বাইরে দেখো, এমন কোনো বছর নাই যে প্রশ্ন আসে নাই। দেখো এই যে দেখো 24-25 একটা আসছে, 23-24 2টা আসছে, তারপর 22-23 একটা, এখানে আসছে 2টা, 2 3 3 4 5 6 7 8 9, তারপর হলো এইবার দেখো 6টা, মানে 8 17টাতে, মানে চিন্তা করো, তাহলে এটা কোন ক্যাটাগরিতে রাখবে ভাইয়া? মোস্ট ইম্পর্টেন্ট নেই। এখন দেখো মোস্ট জাহাঙ্গীরনগর ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয়ের জন্য যেই প্রশ্নটা, যেই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেইটা কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লেস ইম্পর্টেন্ট। মিসসেলেনিয়েশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে না। এখন তুমি যদি মনে করো, কোচিং সেন্টারে যেটা করে ভাইয়া, কোচিং সেন্টারে করে কি এক ধাপে সব পড়াচ্ছে ভাইয়া। আমি তোমাকে বলে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোই পড়ো, তারপর তুমি যখন জাহাঙ্গীরনগরে দেবা, জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে পরীক্ষা হবে না ভাইয়া? পরে হবে। তাহলে ওই সময় যেটুকু গ্যাপ পাবা, ওই গ্যাপের মধ্যে যে টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট, ধরো 7-8টা টপিক থাকবে হাইয়েস্ট, ওই টপিকগুলো ক্লাস করে আমরা শিখে নেব। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যখন পড়বা, এখন মিসসেলেনিয়েশন তুমি শিখতেছো, দরকার আছে ভাই, তোমার যেগুলো দরকার সেগুলো প্র্যাকটিস করবা, বুঝতেছো? তো তোমাদের আমি যে বিষয়টা বললাম, তোমরা কাজ করবা কি ভাইয়া, আজকের যে কাজটা, সেই কাজটা হলো তোমাদের, এই যে তোমাদের পড়াটা দিছি, সেটা কোন জায়গা থেকে পড়া দিছি বলো তো? আজকে কি পড়াইছি বলো তো? 383 না বলছিলাম না।
পজিশন অফ Possible নাউন tense ভাইয়া, sorry. তোমাদের এই পিডিএফটা মানে এই যে মূল বইটা বুঝতে পারছো, এটা হলো এক্সপার্ট। এই বইটা যদি কারো প্রয়োজন অবশ্যই নক দেবা ইনবক্সে, আমি পিডিএফটা দিয়ে দেবো, মানে একবারে এই কপি। তোমরা এইটা থেকেও প্র্যাকটিস করতে পারো, অথবা তোমাদের কাছে যে বইটা আছে প্র্যাকটিস করতে যাবা। প্র্যাকটিস করতে যাইয়া যদি কোনো একটা সমস্যা হয়, দেখো এইখানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই তোমাদেরকে। এইখানে দেখো ভাইয়া একই ওয়ার্ড, কি বলছি আবারও, একই ওয়ার্ড, এই যে বেটার এইখানে হলো অ্যাডভার্ব, এই বেটার এইখানে অ্যাডজেক্টিভ। এখন দেখো কোনো কি বানানগত পার্থক্য আছে বলো তো ভাইয়া, বলো? না ভাইয়া। সব সেম, শুধুমাত্র যখন মেয়েটারে শাড়ি পরাইছে তখন হয়ে গেছে বউ, আর যখন শাড়ি ছাড়া ছিল, মানে শাড়ি ছাড়া মানে ওইটা মিন করো না, শাড়ি ছাড়া যখন থ্রি পিস বা স্কুল ড্রেস ছিল বা সালোয়ার কামিজ কি বলে ওটা জানি না, তো ওই তখন কিন্তু বউ ছিল না, তখন কিন্তু অন্য একটা নামে ছিল। তার মানে বিষয়টা হলো যে বেটার আমরা কখনই চেহারা দেখে বলবো না, তার পিছনে মানে শাড়ি পরা দেখলেই বুঝবো যে এটা বউ, বুঝতে পারছো? শালীরা তো শাড়ি পরে না, শালীরা ড্রেস আপ, লেহেঙ্গা টেহেঙ্গা না কি বলে তোমাদের, হ্যাঁ ওইগুলোই পরে। ভাইয়া, আর বউ যেটা ওটা কিন্তু আপনি শাড়ি অনেক পরে। জানেন ভাইয়া। আর এখন তো মনে করো মেয়েরা ভাই রে ভাই পোলাপান মানে হাজবেন্ডে কর দেওয়ার জন্য দেখি বান্ধবী সহ মানে শাড়ি পরে থাকে, ওখানে আইডেন্টিফাই করতে বলে। ভাই রে ভাই এখন কি একটা সি। তো দেখো যাই হোক, যেটা বলতেছিলাম আসলে বিয়ের একটা মজা এটা অন্য রকমের, এই মজাটা সবার হোক আমি চাই। কেউ পালাই টেলে বিয়ে করিস না ভাই, ছেলে হোক মেয়ে হোক সবার উদ্দেশ্যে বলি। 3-4 দিন বসে অনুষ্ঠান করবি, 3-4 দিন, একটা ভালো দিক। টাকা পয়সা লাগলে আমার কাছে চাবি, আমি দিয়ে দেবো। সত্যি ভাইয়া, যাই হোক এখন শোনো, তাহলে দেখো এখানে কয় মিনিট আছে দেখো তো। 4 মিনিট ভাইয়া। আচ্ছা, তো আমি বুঝে দিই। দেখো এখানে দেখো বেটার, এই বেটারটা যে অ্যাডভার্ব কিভাবে বুঝলাম তোমাদের, আমি একটা জিনিস বলি ভাইয়া, যে একটা জিনিস মাথায় রাখবা, সেটা যে বেটার বলো ওয়াল বলো বা যে কোনো ওয়ার্ড তোমরা জাস্ট দেখো তো ভাইয়া, আই নো হিম বেটার, একটু খেয়াল করো, আই নো, তাহলে আমি জানি, হিম তাকে, বেটার ভালোভাবে। এখন এই যে বেটারটা বসছে ভালোভাবে, একটু বলো তো ভাইয়া ভালোভাবে ওর দ্বারা কাকে মিন করতেছে, দেখো তো আই নো কার সম্পর্কে ভাইয়া বলছে। নো কে, প্রথমত নোকে, মানে আরেকটা বিষয় জানাকে বলি, mean করছে ভাইয়া। প্রথমত অনেক কি বলছে নোকে ভালোভাবে। তুমি প্রশ্ন করো কিভাবে চিনো, কেমন চিনো, ভালোভাবে চিনি, বিষয়টা বুঝো। সাবজেক্টের পরে দেখো আমি একটা জিনিস বলি তোমাদেরকে, সাবজেক্ট এবং অবজেক্ট, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের, এটা শর্টকাটে লিখে রাখো, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে যদি কোনো মানে ওয়ার্ড থাকে একটা মাত্র ওয়ার্ড, ওই ওয়ার্ডটা কি হিসেবে আসবে ভাইয়া, অ্যাডভার্ব হিসেবে আসছে, মনে থাকবে? জি একবার মনে থাকবে? জি ভাইয়া। আমি যদি পরে বলি এখানে আই এটা কি নো হয়েছে হিম, ভাইয়া? জাস্ট বললাম ওয়েল, আমাকে বলো তো ওয়েল কোন পার্টস অফ স্পিচ হবে? দেখো আই নো হিম, আই গেল ভালো কথা, সাবজেক্টে তো বুঝি, নো ট্রানজিটিভ ভার্ব, কারণ কি আমি চিনি, কাকে ওয়েল চিনি তাকে অ্যাডভার্ব চিনি, হবে তাহলে ভাইয়া। কাকে দিয়ে প্রশ্ন উত্তর পাচ্ছি, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট, এরপরে যদি বলি একটা ওয়ার্ড থাকবে ফুল স্টপ দেওয়া, তাহলে ওয়েলটা কি অ্যাডভার্ব, মনে থাকবে? ভাইয়া। এখন দেখো এইখানে যে জি বেটার, ভাইয়া। এই বেটারটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিভাবে হলো ভাইয়া? এই দেখো আর্টিকেল, এরপরে দুইটা ওয়ার্ড থাকলে কি ওয়ার্ড, এরপরে প্রথমটা দুইটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড পরেরটা আসবে। নাউন। এই প্ল্যান অর্থ কিন্তু আবার পরিকল্পনা করা নাউন হিসেবে বসে আবার ভার্ব হিসেবে বসে, বাট এই প্ল্যানটা কি এখন নাউন, কিভাবে বুঝলাম ভাইয়া? আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, সিম্পল। জি ভাইয়া। এরপর যদি মনে না ভাইয়া। থাকে আমার কপালে এসে কি বলবো আমি। আরিফ ভাইয়া ইকুয়াল টু পানি পানি। হ্যাঁ, আই বে ইকুয়াল টু পানি পানি। দেখো আরেকটা এই যে বললাম যে হি ওয়েন্ট ডাউন দ্য রোড, দেখো আমি যদি জিজ্ঞাসা করি রোড কি ভাইয়া বলো তো, কোন পার্টস অফ স্পিচ? নাউন ভাইয়া। নাউন। এই দি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ হলো ভাইয়া? আর্টিকেল, এই নাউনের পূর্বে, নাউনের পূর্বে, কারণ আর্টিকেল মেইনলি বসে কর্পোরেট নাউনের পূর্বেই বসে, মেইন কথা না, এইটাই মাথায় রাখবে। আর এখন এই যে ডাউন, এই ডাউনটা কোন পার্টস অফ স্পিচ ভাই বলো তো? আমি এই ভাইয়া কিছুক্ষণ অ্যাডভার্ব। মায়ের একটাও নিচে দেবো না, আমি এইমাত্র বলে আসলাম না যে ডাউন, শোনো প্রিপজিশন পরে আমি এই ভালো করে শেখো, এই যে এইমাত্র দেখো, এইমাত্র শিখেছি খাই ফেলছো, এইমাত্র শিখেছি খাই ফেলছো। শোনো প্রিপজিশন খেয়াল করো, এই কি ভার্ব ভাইয়া, এই কয় মিনিট আছে দেখো তো, ইন্ট্রান্সিটিভ ভার্ব, 1 মিনিট আছে। আল্লাহ রে, ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে প্রিপজিশন, এরপরে যদি নাউন বা প্রোনাউন এই দুইটা যদি না পাও, নাউন প্রোনাউন যদি না পাও, খেয়াল করো, তাহলে এই প্রিপজিশন আর প্রিপজিশন থাকবে না, এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। দেখো তো এই যে দা, কই দুঃখিত, এই যে দা রোড, এটা কি ভাইয়া নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ মানে কি নাউন না ভাইয়া, নাউন ফ্রেজ মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ নাউন, অ্যাডভার্বের ফ্রেজ অ্যাডভার্ব, বুঝতে পারছো? তাহলে এই যে দা রোড এটা কি ভাইয়া নাউন, তাহলে নাউনের পূর্বে কি বসে প্রিপজিশন, তাহলে টাউন এটা কি ভাইয়া প্রিপজিশন। প্রিপজিশন। এই যে দেখো ডু নট টক লাইক দ্যাট, এই দেখো দ্যাট এটা কি ভাইয়া বলো তো, প্রোনাউন। কিভাবে বুঝলাম ভাইয়া দেখো তো, শোনো এইটা হয় দ্যাট হয় প্রোনাউন হবে, নয় অ্যাডজেক্টিভ হবে, এই দুইটার মধ্যে একটা হবে,
হয় প্রোনাউন হবে জি নয়তো ভাইয়া। অ্যাডজেক্টিভ হবে। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এরপরে কি হবে, নাউন বসবে, তাই না? আর যদি প্রোনাউন হয়, হয় খালি থাকবে নয় এরপরে কি বসবে, ভার বসবে। কাই ঠিক আছে?